দায়িত্ব কর্তব্য ছেড়ে রাই যে পালানোর ব্যক্তি না সেটারই আরও একবার প্রমাণ পেল রাইয়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মায়ের চিন্তায় ভেঙে পড়ে বলতে থাকে যে মিষ্টি, এখন আমরা সংসারটাকে সচ্ছল অবস্থায় কী করে রাখবো বলো তো? আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না, আমার তো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এদিকে নীলুর এত বড় অসুস্থতা, আর পরে এতটা খরচ হয়ে গেল, এর মধ্যে রাইয়ের বিয়ের খরচ, সব কিছু মিলিয়ে তো তোমার শ্বশুরমশাইয়ের পেনশনে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকুও খরচ করে ফেলেছি। এখন আমরা সংসারটাকে কী করে চালাবো বলো তো? ওদিকে তো রাইয়ের দিক থেকে কোনোরকম কোনো খোঁজ খবর পাচ্ছি না, রাই তো কোনো কিছু বললো না এখনও পর্যন্ত, এতগুলো দিন কেটে গেল। ওদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে মা, ওর ধারার কিচ্ছু হবে না, তোমার মেয়ের থেকে যদি তুমি কোনো কিছু এখন আশা করে থাকো তাহলে সেটা বৃথা। আমি বলবো যে তোমাকে তোমার মেয়ে ঠকিয়ে গিয়েছে, তুমি আগে আমি বলেছিলাম না যে তোমার মেয়ে তোমাকে বোকা বানাচ্ছে? ও শুধু স্বার্থপরের মতো নিজের দিকটা বুঝে নেওয়ার জন্য আমাদেরকে এরকমভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে, এছাড়া কোনো কিছু না। বড় বড় কথা সবাই বলতে পারে, কার্যক্ষেত্রে কেউই করে দেখায় না, এবার তো তুমি বুঝবে এই জিনিসটা। তখন রাইয়ের মা বলতে থাকে যে না রে, আমার মনে হয় না যে ও এতটাও আমাদের সাথে গাদ্দারি করবে। যাই হয়ে যাক না কেন, মেয়েটা এতটা আমাদের সাথে ঠকবাজি কাজ করতে পারে না, আমার অন্তত এতটুকু বিশ্বাস আছে। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে কেন এরকমভাবে আপনি অধৈর্য হচ্ছেন বলুন তো? আরও তো কটা দিন আমাদের কাছে যে টাকাটা আছে সেটা দিয়ে আমরা সংসারটা চালাতে পারবো, তাই না? চালাই আগে, তারপরে যদি কোনো কিছু না হয় আমি জোগাড় যন্ত্র করে কোনো একটা কাজ করা শুরু করে দেবো, তাতে অন্তত আর যাই হোক না কেন কটা টাকা তো সংসারে ঢুকবে। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে না, আমারই এখন কোনো একটা ব্যবস্থা করতে হবে। ওদিকে নীলু বলতে থাকে মা, তুমি কিসের একটা ব্যবস্থা করবে বলো তো? তুমি কী এখন করতে পারবে এই বয়সে বলো তো? এই বয়সে তুমি এরকম করে খাটুনি খাটবে আর আমরা সব ছেলেমেয়েরা এগুলোও তাকিয়ে তাকিয়ে দেখবো? তোমার মেয়ের মতন তো আমরা সকলে স্বার্থপর হতে পারি না বলো তো? তাই আমি ভেবে নিয়েছি যে আমি একটা পার্লার খুলবো, আর সেখানে আমি কাজকর্ম করে যতটুকু টাকা উপার্জন করবো সেই টাকাটা আমি সংসারে দিয়ে দিব। ওদিকে গলা মাত্রই মিষ্টি হুট করে মনে করে ওঠে যে আচ্ছা, আমাদের তো ইলেকট্রিসিটি বিলটা এখনও পে করা হয়নি, না জানি এখন কবে কখন আবার আমাদেরকে লাইনটাও কেটে দেয়। তখন এই কথা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে যে এখন মিষ্টি, আমরা ওই টাকাটা কী করে দিব বলো তো? ওদিকে অফিস থেকে যখন ফোন আসে তখন মিষ্টি বলতে থাকে যে দেখুন, আপনাদের লাইন কাটার কোনো দরকার নেই, আমরা ইতিমধ্যে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে ইলেকট্রিসিটি বিলটা পে করে দিতে পারি। ওদিকে ইলেকট্রিসিটি অফিসের থেকে লোকেরা বলতে থাকে যে আপনাদের ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে সব ধরনের বিলই অলরেডি পে করা আছে। তখন এই কথা শোনা মাত্র মিষ্টি বলতে থাকে যে কে করেছে? তখন এটা বলা মাত্র যখন রায়ের নাম বলে লোকটা, তখন এটা শুনে মিষ্টি ফোন রেখে বলতে থাকে যে মা, আপনাকে আমি বলেছিলাম না যে রায় আমাদের সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারে না, কারণ ও যথেষ্ট পরিমাণে, আর যাই হোক না কেন, নীলুর মতো না যে ও আমাদের সাথে এরকমভাবে ঠকবাজি করবে, আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেবে, আমি বলেছিলাম তো। তখন রায়ের মা বলতে থাকে তাই কী হয়েছে বলো না মিষ্টি? তখন মিষ্টি বলতে থাকে যে রায় অলরেডি সব কিছুর বিল অলরেডি পে করে দিয়েছে, দেখেছেন তো মা? ও দূরে থেকেও মেয়েটা আমাদের জন্য কতটা ভাবে, তা সত্ত্বেও ওর ভাই বোনেরাই ওকে এরকমভাবে দিনের পর দিন বিশ্বাসঘাতক বলে ওর সাথে এরকম বাজে ব্যবহার করে। এটা কি সত্যি মেয়েটা প্রাপ্য বলুন তো? ও দূরে থেকেও যথাসাধ্য পরিমাণে চেষ্টা করছে আমাদের সংসারটাকে সচ্ছল রাখার জন্য। ও ওর দায়িত্ব কর্তব্য থেকে এক বিন্দু পিছপা হয়নি। ও তো এখন শ্বশুরবাড়িতে আছে, মন দিয়ে শ্বশুরবাড়িতে সংসার করার কথা, সেই জায়গায়ও মেয়েটা বসে আমাদেরকে নিয়েই ভাবছে, তাহলে বুঝুন ও কতটা দায়িত্বশীল। তারপরেও আপনারা যদি এরকমভাবে মেয়েটাকে হেনস্থা করেন সেটা কি সত্যি শোভা পায় বলুন তো মা? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।